আজ শুনবেন রমেন দাস রচিত গল্প লং সাহেবের ছায়া। কলকাতা ছিল তখন ইংরেজ শাসিত ভারতের রাজধানী। আমরা এদেশের মানুষ হলেও আমাদের সব ব্যাপারে খবরদারি করত বিদেশি সাহেবরা, আর বিলেত থেকে সাহেব মেমরা তো হরদমই আসতো কলকাতা বেড়াতে। দেশের বড় লাট থাকতেন এখানে, তার জন্য নির্দিষ্ট ছিল লাট ভবন। লাট ভবন থেকেই চলতো ভারত শাসন। ফলে কলকাতা ছিল পুরো দস্তুর সাহেবী শহর। 12 মাসে 13 পার্বণের মতো শহরে সাহেব মেমদের আমোদ আহ্লাদ লেগেই থাকত। আর লাট ভবনের তো কথাই ছিল না। এলাই খানাপিনা, নাচ গানের আসর প্রতিদিনই জমজমাট সেখানে। মিস আইভিকে এখনকার কলকাতা ভুলে গেছে। তিনি ছিলেন ইংল্যান্ডের বনেদি এক লর্ড পরিবারে আদুরে কন্যা, অপূর্ব সুন্দরী, দুধে আলতা গায়ের রং, উজ্জ্বল নীল চোখে স্বপ্নের আবেশ, আর মাথা ভর্তি এক রাশ সোনালি চুল। মাঝবয়সী আইভেই বিয়ে থা করেননি। ছবি আঁকা আর কবিতা লেখা নিয়ে ব্যস্ত থাকতেন। সখ্যতা ছিল লন্ডন শহরের প্রায় সব অভিজাত পরিবারের সঙ্গে। তার রূপ, গুণ আর নম্র ব্যবহারের জন্যই সকলে তাকে ভালোবাসতেন। কলকাতা সম্পর্কে মিস আইভির অনেক কথা শুনেছিলেন যে কলকাতার লাট ভবন বিশ্ব সেরা রাজপ্রাসাদগুলোর অন্যতম। এই শহরটাকে একবার নিজের চোখে দেখার ইচ্ছে প্রায়ই আলোড়ন তুলত তার মনে। লর্ড লিটন তখন ভারতের বড় লাট। লিটন সাহেবের গিন্নি মিস আইভির দারুণ বন্ধু। লন্ডনে একসঙ্গেই লেখাপড়া, খেলাধুলা, ওঠা বসা করেছেন। বান্ধবী আইভির কলকাতা দর্শনের আগ্রহের কথা লাটগিন্নি জানতেন। তাই তিনি নিজে কলকাতা আসার পর বান্ধবী আইভিকেও একবার কলকাতা ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। আমন্ত্রণ পেয়ে আইভি খুব খুশি। বড়লাটের বিবি হওয়া সত্ত্বেও তাহলে পুরনো বান্ধবী তাকে ভোলেননি। ছবি আঁকা আর কবিতা লেখার বাতিক ছাড়াও মিস আইভির আরও দুটি নেশা ছিল। সুযোগ পেলেই দেশ ঘোরা আর ফুল ফলের বাগিচায় হাত লাগানো। অতএব রাজ অতিথি হয়ে কলকাতা আসার আমন্ত্রণ তিনি সঙ্গে সঙ্গে লুফে নিলেন। এদিকে লাট ভবনেও তোড়জোড় শুরু হয়ে গেল। সাজানো গোছানো বিশাল প্রাসাদে নতুন করে ঝাড়পোছ শুরু হলো। মালিকদের কাজও বাড়ল। লাটগিন্নির হুকুমে কারো আর বিশ্রামের ফুরসত নেই। কানাঘুষোয় তারা জানতে পারল লাটগিন্নির এক বান্ধবী লন্ডন থেকে কলকাতা আসছেন বেড়াতে। বেশ কিছুদিন থাকবেন এখানে। তখনকার দিনে উড়োজাহাজ আবিষ্কার হয়নি। লন্ডন থেকে কলকাতা আসতে হতো 7 সমুদ্র পাড়ি দিয়ে, জাহাজে চেপে। দীর্ঘ সমুদ্র যাত্রার শেষে কলকাতা পৌঁছে মিস আইভির সে কি আনন্দ! বিলেতে বসে কলকাতার লাট ভবন সম্পর্কে যত শুনেছেন, বাস্তবে তার রূপ, রং, সৌন্দর্য, শোভা যেন আরও অনেক অনেক গুণ বেশি। এদেশে আসার মাত্র সপ্তাহ কয়েক আগে মিস আইভি ইংল্যান্ডে বিখ্যাত শহর ডার্বিশায়ারে গিয়েছিলেন। সেখানকার ঐতিহাসিক কেডেলস্টোন রাজপ্রাসাদের ছবি তার চোখের সামনে ভেসে উঠল। কলকাতার লাট ভবনের সঙ্গে ওই রাজপ্রাসাদের সামান্যতম তফাৎ চোখে পড়ল না। পরাধীন ভারতে এমন সুন্দর একটি রাজপ্রাসাদ দেখে তিনি বিমোহিত হলেন। বিস্মিত হয়ে মন্তব্য করলেন, কলকাতার এই লাট ভবন
যেন ঠিক ডার্বিশায়ারের রাজপ্রাসাদের আদলেই তৈরি। বান্ধবী আইভির মন্তব্য শুনে লাটগিন্নি খুশি হলেন। বললেন, তুমি ঠিকই ধরেছ আইভি। শুনেছি ডার্বিশায়ারের ঐতিহাসিক প্রাসাদকে নকশা ধরেই এই লাটভবন তৈরি হয়েছে। মিস আইভি তৃপ্তির হাসি হাসলেন। তারপর চুপচাপ বেশ কিছুক্ষণ খোলা জানলার পাশে দাঁড়ালেন। অনেকক্ষণ ধরে লাটবাগানের চারিদিকে চোখ বুলিয়ে নিলেন তিনি। কিন্তু ডার্বিশায়ারের রাজপ্রাসাদের বাগানের তুলনায় এখানকার কলকাতার লাটবাগানের বাগানটা আরও অনেক বেশি বড়, অনেক বেশি সাজানো এবং সুন্দর। বুঝতে পেরেছি, লাটভবনের বিশাল এই বাগান তোমার মন কেড়ে নিয়েছে, বললেন লাট বিবি। আইভি বান্ধবীর কথায় সায় দিয়ে মুচকি হাসি আসলেন। বললেন, ফুলে ফলে লতা গুল্মে সাজানো এমন বাগান কার না মন জয় করতে পারে বলো? এমন সাজানো বাগান সচরাচর দেখা যায় না। শীতের সকাল, শিশিরে ভেজা লাল, হলুদ, নীল রঙের ডালিয়া ফুলগুলোর উপরে ভোরের নরম রোদ ছড়িয়ে পড়েছে। হালকা ডানার বিচিত্র রঙের প্রজাপতি আর মৌমাছিদের আনাগোনা। মুগ্ধ আইভির দৃষ্টি যেন আর ফেরে না। আপন মনেই বলে ওঠেন, নীল রঙের ডালিয়া ফুল, এর আগে আর কোথাও তো নীল ডালিয়া দেখিনি। লাটগিন্নি বললেন, শুধু ডালিয়া কেন, নানা জাতের নানা রঙের বিচিত্রটা ফুলের পাশাপাশি এই বিশাল বাগানে আছে দেশ বিদেশ থেকে আনা হরেক রকম গাছগাছালি, লতা গুল্ম, আরও কত কি। কিন্তু অনেক বেলা হলো, চলো এবার, অনেক সময় পাবে এসব ঘুরে দেখার। বান্ধবীকে নিয়ে লাটভবনের অন্দরমহলে চলে গেলেন লাটগিন্নি। বিকেলের রোদ সবে নিস্তেজ হতে শুরু করেছে। নীল আকাশের পশ্চিম অংশে রক্তিমাভ, গাছে গাছে পাখিদের কুজন। দিনের আলো আর একটু পরেই বিদায় নেবে। বাগানের মালিরা যে যার হাতের কাজ শেষ করতে ব্যস্ত। এরই মধ্যে মিস আইভির রাজভবনের অন্দরমহল ছেড়ে কখন বাগানে নামলেন কেউ তা খেয়াল করেনি। বিশাল বাগান চত্বরে হাঁটতে হাঁটতে আইভি আপন মনে বললেন, বাগান তো নয়, সবুজ কার্পেটে মোড়া এক বিশাল অঙ্গন। লাটভবনের পশ্চিম দিকের কোণে বড় কনকচাপা গাছটার দিকে চোখ পড়তেই মিস আইভি সেদিকটাই এগোলেন। চাপা ফুলের মিষ্টি গন্ধ। মুগ্ধ বিদেশিনী দুটো চাপা ফুল তুলে নিলেন। ভারী আনন্দ হলো। বারবার এই দুটো চাপা ফুলের গন্ধ নিলেন। কনক চাপার মিষ্টি সুবাস আইভির মুখমণ্ডল আরও স্নিগ্ধ, আরও মধুময় করে তুলল। সামনে তাকিয়ে আইভি দেখলেন অদূরে একটা ছোট্ট পুকুর, শাঁসান নারকেল আর পাম গাছের ছায়া। ওই ছোট্ট পুকুরের জল কাঁপছে, ভারী সুন্দর, ছবির মতো মনে হলো। একটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন। তারপর পুকুরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বাগানের বুড়ো মালি রামশরণ পুকুর পাড়ের গাছপালা পরিষ্কার করছিল। মেম সাহেবের গলার আওয়াজে তার চমক ভাঙল। রামশরণ লাটভবনের দীর্ঘকালের কর্মী। সেই কিশোর বয়সে বাবার হাত ধরে লাটভবনে যাওয়া আসা। তারপর একটু বড় হতেই এখানে চাকরি। কাজ করতে করতে সাহেব মেমদের ভাষা কিছুটা রপ্ত হয়ে গেছে তার। ভাঙা ভাঙা ইংরেজি আর আকার ইঙ্গিতে সাহেবদের সঙ্গে কথা বলতে আটকায় না। মিস আইভির ইঙ্গিতে সে তার দিকে এগিয়ে গেল। কি সুন্দর এই পুকুরটা, মিস আইভি স্বাগত উক্তি করলেন। রামশরণ জানে এই মেম সাহেব আর কেউ নন, খোদ বড়লাটের মাননীয় অতিথি। সামনে হাজির হয়ে হাঁটু গেড়ে কিছুটা নিচু হয়ে বিদেশিনী অতিথিকে সেলাম জানালো। বলল, ম্যাডাম, একটা নয় দুটো পুকুর। এক গাল হেসে
মিস আইভি কয়েক পা এগিয়ে গেলেন। দেখলেন সত্যি সত্যি পাশাপাশি এক জোড়া পুকুর। বললেন, ভারী সুন্দর তো এই লিলি পন্ডস। মনে প্রাণে একজন শিল্পী বলেই বোধহয় মিস আইভি আবেগ মুখর হলেন। রামশরণ তার মন বুঝতে পেরে বলল, ম্যাডাম, বহু বছর আগে আপনার মতোই এক মেম সাহেবের অনুরোধে এই জোড়া পুকুর কাটা হয়েছিল বলে শুনেছি। মিস আইভি রামশরণের তারিফ করলেন। বললেন, তুমি তো দেখছি অনেক খবর রাখো। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। রাজ অতিথির ধন্যবাদ পেয়ে রামশরণ মহা খুশি। লাটভবনের নানা ইতিহাস যেন মুহূর্তে তার কাছে উঠে এলো। মেম সাহেবের কাছে তা সে ঢেলে দিতে চায়। মিস আইভির এক পা দুপা করে এগোতে লাগলেন। রামশরণ তার পিছু পিছু। জোড়া পুকুরের মাঝখানে একটি সাঁকো। খুব সাবধানে সাঁকো পার হয়ে মিস আইভি সামনের কৃত্রিম পাহাড়টির কাছে গিয়ে দাঁড়ালেন। ঝরঝর করে ঝর্ণার জল ঝরে পড়ছে। মুগ্ধ মেম সাহেব বলে উঠলেন, ওফ, বিউটিফুল। রামশরণ আর এগোয় না। বুঝতে পারে মেম সাহেব সন্ধ্যার হালকা আলোয় পাহাড় লাগোয়া শান বাঁধানো চত্বরে কিছুক্ষণ নিরিবিলিতে কাটাতে চান। সবুজ গাছে ঘেরা চারিদিক। গাছে গাছে শুরু হয়েছে ঘরে ফেরা পাখিদের কলকাকলি। মেম সাহেবের মন খুশির আনন্দে যেন পাখিদের মতোই গুঞ্জন করে উঠতে চায়। চোখে মুখে ভরা আবেগের ছাপ। জোড়া পুকুর আর ঝর্ণার জলের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে ততক্ষণ আইভি উদাসীন। রামশরণ তার বাকি কাজ সারতে তাড়াতাড়ি হাত চালালো। শীতের বাতাসে ঠান্ডা আমেজ। গঙ্গার ওপারে অনেকক্ষণ সূর্য ডুবে গেছে। আকাশের রক্তিম আভাও ম্লান। সন্ধ্যার আবছা আলো আর হালকা কুয়াশায় সব কিছু ঝাপসা হয়ে এলো। লাটবাগানের সাজানো বাতি স্তম্ভের আলোগুলো জ্বলে উঠল। হাত মুখ ধুয়ে রামশরণ তার ঘরে ফিরল। অন্যদিন এই সময় লাটভবনের 3 তলায় বলরুম, নাচ গান আর যন্ত্রসঙ্গীতে মুখর হয়। কিন্তু আজকের সন্ধ্যা যেন একটু অন্যরকম। অদ্ভুত ধরনের একটা নীরবতা, আর তার মধ্যে রহস্যজনকভাবে কিছু লোকের ছোটাছুটি এবং ডাক্তারদের গাড়ির ভিড়। রামশরণের মনটা উসখুস করে। তাহলে কি লাট পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েছেন? অজানা আশঙ্কা তাকে উতলা করল। এরই মধ্যে লাটবাগানের গার্ডেন অফিসার রামশরণের কাছে ছুটে গেলেন। রামশরণ তাকে দেখে চমকে উঠল। রামশরণকে সে বলল, মিস আইভি ভয়ানক অসুস্থ। লাটগিন্নি তাকে জলদি তলব করেছেন। এই রকম একটা আশঙ্কায় ছটফট করছিল রামশরণ। সে লাট ভবনে ছুটে গেল। দেখল মেম সাহেবকে ঘিরে দাঁড়িয়ে আছে লাট সাহেব, লাট গিন্নি আর কয়েকজন নামী ডাক্তার। মেম সাহেবের চোখ আধ বোঝা, তখনও ভয়ে কাঁপছেন। অদ্ভুত এক আতঙ্কের ছাপ তার চোখে মুখে। ডাক্তার রোগটা ঠিক ধরতে পারছেন না। রামশরণের গলা পেয়ে মিস আইভি আধ বোঝা চোখ খুললেন। তারপর ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, রামশরণ চলে যাওয়ার পর বিশাল একটা ছায়া আমার সামনে। বলতে না বলতেই আবার প্রায় অচৈতন্য। আবার একটা গোঙানির শব্দ। ডাক্তাররা চিন্তিত হয়ে পড়লেন। লাট সাহেব এবং লাট গিন্নি চোখ মুখ ততক্ষণে শুকিয়ে গেছে। বান্ধবীর অসুস্থতায় ঘাবড়ে গেলেও লাটগিন্নি বেশ শক্ত ধাঁচের মানুষ। এতক্ষণ ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। এবার ইশারায় তিনি রামশরণকে পাশের ঘরে ডাকলেন। তার কাছে জানতে চাইলেন মিস আইভিকে লাটবাগানের কোথায় এবং কখন সে শেষবারের মতো দেখেছে। রামশরণ বলল, ম্যাডাম, আমার মনে হয়
মেম সাহেবের অন্য কোনো অসুখ নয়। সন্ধ্যার পর বাগানের পুকুর ধারে একা থাকায় বোধহয় তিনি ভয় পেয়েছেন। অবাক লাটগিন্নি বললেন, সে কি কথা! শহরের মাঝখানে এই লাট ভবন, কত আলো, কত প্রহরী, তার মধ্যে ভয় পাবেন কি করে? যদি অনুমতি করেন একটা কথা বলতে চাই। রামশরণ নিচু গলায় লাট সাহেবের কাছে আর্জি রাখে। লাটগিন্নি কিছুটা বিভ্রান্ত, কিছুই যেন বুঝে উঠতে পারছেন না। অভয় দিয়ে রামশরণকে বললেন, কি বলতে চাও খুলে বলো। রামশরণ এবার ঢোক গিলে মাথা চুলকাতে চুলকাতে বলে, বেশ কয়েক বছর আগের কথা। এই লাট ভবনে বড়লাট হয়ে লন্ডন থেকে এলেন লর্ড মোয়া সাহেব। বেশ উঁচু লম্বা সুপুরুষ। এই ভবন বাগান তার খুব প্রিয় ছিল। সময় পেলেই একা একা সারা বাগানে পাইচারি করতেন। দেশ বিদেশ থেকে পছন্দ মতো কত বিচিত্র ধরনের গাছগাছালি যে তিনি আনিয়েছিলেন তার হিসাব নেই। নানা মতো গাছ এনে বাগানে লাগাতেন আর আমাদের ডেকে ডেকে বলতেন একটা গাছেরও যেন অযত্ন না হয়। আমরাও তাকে খুব ভালোবাসতাম। দেখতে উঁচু লম্বা বলে অনেকেই তাকে লং সাহেব বলে ডাকত। লং সাহেব সম্বোধনে তিনি খুশি হতেন। পরে জানলাম লাট সাহেবাও তাকে লং সাহেব বলে ডাকতেন। এই লাট বাগানের উপর তার বেশ মায়া পড়ে গিয়েছিল। বলতেন, যখন আমি থাকবো না এই বিশাল এবং সুন্দর সাজানো বাগান আমার স্মৃতি ধরে রাখবে। বলতে বলতে রামশরণ একটু আনমনা হলো। চোখে মুখে বিষণ্ণতার ছাপ ফুটে উঠল। লাটগিন্নি ব্যাপারটা বুঝতে পারলেন না। একটু বিরক্তি প্রকাশ করে ধমকের সুরে বললেন, তারপর? তার পরের ঘটনা খুবই দুঃখের এবং শোকের। রামশরণ আবার বলতে শুরু করলো, সেবার কি একটা জরুরি কাজে লং সাহেব সুদূর আন্দামান দিতে গেলেন। যাওয়ার আগে আমাদের ডেকে বলে গেলেন বাগানের জন্য অযত্ন না হয়। তিনি চলে যাওয়ার পর বাগানটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতো। আমরা সকলে লং সাহেবের ফেরার আশায় কাল গুনছি। একদিন খবর এলো লং সাহেব অর্থাৎ বড়লাট মেয় সাহেব আর নেই। আন্দামানের বন্দি শিবিরের এক আফগান কয়েদির আক্রমণে তিনি মারা গেছেন। এবার লাটগিন্নি তার ধৈর্য হারালেন। ধমকের সুরে বললেন, এই গল্প তো আমরা আগেই শুনেছি, তোমার কাছে পুরনো ইতিহাস শুনতে চাইছি। লাটগিন্নির ধমক প্রায় অগ্রাহ্য করে রামশরণ বলে উঠল, ম্যাডাম, এ কথা মোটামুটি সকলেই জানা, কিন্তু আবার কিসের কিন্তু? যা বলার তাড়াতাড়ি খুলে বলো। লাটগিন্নি ফের ধমকালেন। রামশরণ কিছুটা হতভম্ব। নিচু স্বরে সে বলে, তারপর থেকেই আমরা যারা রাত বিরেতে লাটবাগানে কোনো কাজে একা বেরোই, বিশাল একটা ছায়া আমাদের চোখে পড়ে। দু একজন কর্মী ওই ছায়া দেখে ভয়ে মূর্ছাও গেছে। রামশরণের কথা শেষ হতে না হতেই লাট সাহেবের দু চোখ ছানা বড়া। আতঙ্কিত কণ্ঠে বললেন, কই, আগে তো কখনো এ কথা জানাওনি। রামশরণ মাথা নিচু করে নীরব। তারপর সে তার আঙুল তুলে ধরে লাট ভবনের উত্তরে বিশাল সিঁড়ি বারান্দার দিকে বলে, লং সাহেবের মৃতদেহ আন্দামান থেকে কলকাতায় আনা হয়। স্থির হয় তার মরদেহ কলকাতার লাট ভবনে একদিন রাখা হবে। তারপর সেই দেহ তার স্বদেশ ভূমি বিলেতে পাঠানো হবে। সে সময় পুরো 24 ঘন্টা লং সাহেবের সেই দেহ সিঁড়ি বারান্দায় রাখা হয়েছিল। বলতে বলতে রামশরণের গলা ভার হয়ে গেল। লাটগিন্নি বুঝতে পারলেন তার চোখে মুখেও ফুটে ওঠা বিষণ্ণতার ছাপ। রামশরণের চোখের সামনে অতীত স্মৃতি ভেসে উঠল। বলল, লাট সাহেবের মরদেহ নিয়ে
সেবার লাট ভবন 24 ঘন্টা জেগেছিল। কলকাতার মানুষও সেদিন শোকে ভেঙে পড়েছিল। রামশরণের কথা শুনে লাটগিনিও বাকরুদ্ধ। তার মুখে কোনো ভাষা নেই। কিছুক্ষণ নীরবতা, দুপক্ষই চুপচাপ। তারপর রামশরণের নীরবতা ভাঙল। বলল, ম্যাডাম, মনে হচ্ছে লং সাহেবের মৃত্যুর পরও তিনি তার এই বাগান, প্রিয় গাছগাছালি আর ভুলতে পারেননি। রাত বিরেতে তার অতৃপ্ত আত্মা হয়তো ছায়া হয়ে এই বাগানে ঘুরে বেড়ায়। আতঙ্কিত লাটগিন্নির কণ্ঠে হঠাৎ আত্মচিৎকার। ইটস এ ঘোস্ট। তাহলে কি লং সাহেবের প্রেতাত্মার ছায়া দেখেই মিস আইভির এই দশা? বলতে বলতেই তার সারা শরীর যেন কাঠ হয়ে গেল। তার স্থির দৃষ্টি তখন রামশরণের দিকে প্রসারিত। রামশরণের মুখে আর কোনো কথা শুনল না। নত মস্তকে সে চুপচাপ দাঁড়িয়ে রইল।